নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ মনীশ। আর আমি আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সুন্দরবন 2024 সাল আর 13, 14 আর 15ই আগস্ট অর্থাৎ এই বর্ষাকালে আমরা সুন্দরবন যাচ্ছি এই 3 দিনের জন্য। আর সুন্দরবন এমনিতেই খুব সুন্দর, আর এই বর্ষাকালে তো আরও সুন্দরই হয়ে ওঠে সুন্দরবন। আমরা 13, 14 আর 15 এই 3 দিন সুন্দরবনে কাটাবো। তার সাথে সাথে আমরা কি দেখলাম, কি খেলাম, কোথায় কোথায় ঘুরলাম আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন, অনেক কিছু রয়েছে। আমি বাঘ দেখলাম কিনা, এছাড়া একদম শেষে একটা বিশেষ চমক রয়েছে, সেটা অবশ্যই দেখবেন। আমরা খুব এনজয় করেছি এই ট্রিপটা, আপনারা দেখতে থাকুন। আর আমার এই ভিডিওটাতে আমরা হাওড়া বা শিয়ালদার ওই দিক থেকে নয়, আমরা যাচ্ছি চৈতন্যপুর হয়ে কুকড়াহাটি হয়ে, অর্থাৎ আমরা হলদিয়ার এই দিক থেকে যারা যাবেন তারা এই ভিডিওটা অবশ্যই দেখুন। অ্যাকচুয়ালি পূর্ব মেদিনীপুরের বিভিন্ন অংশ অর্থাৎ হলদিয়া, চৈতন্যপুর, মহিষাদল, কাঁথি, এগরা এইসব জায়গা থেকে যারা যাবেন তারা এইভাবে অবশ্যই যাবেন। হাওড়া বা শিয়ালদা থেকে যাওয়ার দরকার নেই, ওদিক থেকে অনেক ঘোরা হবে। আপনারা পুরো ভিডিওটা দেখুন। হ্যালো বন্ধুরা, এখন ভোর 5:10 আর এই মুহূর্তে আমরা চলে এসেছি চৈতন্যপুর ক্রসিংয়ে, চৈতন্যপুর বাস স্ট্যান্ডে। আর এখান থেকে আমাদের সুন্দরবন জার্নি শুরু হচ্ছে। এই দেখুন, এই হলো চৈতন্যপুর বাস স্ট্যান্ড, চৈতন্যপুর ক্রসিং। আর এখান থেকে আমরা কুকড়াহাটির উদ্দেশ্যে রওনা দেবো অটোয় করে। আমরা অটোয় করে কুকড়াহাটি ফেরিঘাটে পৌঁছে গেছি। চৈতন্যপুর থেকে অটোয় করে কুকড়াহাটি আসতে এখন সময় লাগলো প্রায় 20 মিনিট। তো এখান থেকে আমাদের এখানে যে লঞ্চ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, ওই লঞ্চে করে আমরা যাব ডায়মন্ড হারবার। এই লঞ্চটি ছাড়বে 5:45 মিনিটে, এখন বাজে 5:40 মিনিট। তো এটি প্রথম লঞ্চ কুকড়াহাটি থেকে ডায়মন্ড হারবার যাওয়ার। এই লঞ্চে আমরা উঠব, চলুন লঞ্চে উঠি। ঠিক 5:45 মিনিটে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। আমরা ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখন সময় 6:20। আমরা ডায়মন্ড হারবার ফেরিঘাটে পৌঁছে গেছি। কুকড়াহাটি থেকে ডায়মন্ড হারবার ফেরিঘাটে আসতে আমাদের সময় লাগলো প্রায় 35 মিনিট। কুকড়াহাটি থেকে আমরা টোটোয় করে রওনা দিলাম ডায়মন্ড হারবার স্টেশনের উদ্দেশ্যে। ওই দেখুন ডায়মন্ড হারবার স্টেশন। টোটোয় আমাদের সময় লাগলো প্রায় 8 মিনিট। এই দেখুন ডায়মন্ড হারবার স্টেশন থেকে 34821 ডায়মন্ড হারবার শিয়ালদহ লোকাল, যেটা 6:52 মিনিটে ছাড়বে, ওই লোকালে আমরা উঠবো। প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে ওটা ছাড়বে। এই ট্রেনে করে আমরা যাব সোনারপুর জাংশনে। এই দেখুন এখন 6:52 আর ট্রেন একদম নির্দিষ্ট সময় ছেড়ে দিয়েছে। এই হলো সোনারপুর স্টেশন। আর এখন সময় 8:10। ট্রেনটার পৌঁছানোর কথা ছিল 7:53, মানে প্রায় 1 ঘন্টার জার্নি, কিন্তু প্রায় 15 মিনিট লেট করে আমরা পৌঁছলাম। এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য ক্যানিং স্টেশন। আরেকটা লোকালে করে এখান থেকে আমরা ক্যানিং যাব, যার সময় আছে 8:13 মিনিটে। আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতে হবে। চলুন যাই 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা পৌঁছে গেছি। ওই দেখুন ট্রেন আসছে ক্যানিং যাওয়ার লোকাল। এই লোকালটা হলো 34516 শিয়ালদা টু ক্যানিং লোকাল। এটা সময় আছে 8:13 মিনিটে সোনারপুর জাংশনে। ওই দেখুন ট্রেন আসছে, ওই ট্রেনে আমরা উঠব। এই ট্রেনটির ক্যানিংয়ে পৌঁছানোর টাইম সকাল 8:56, কিন্তু ট্রেনটি প্রায় 10 মিনিট লেট করে 9:10-এর দিকে ক্যানিংয়ে ঢুকেছে। আর এখন সময় 9:20। অলরেডি আমরা অটোতে উঠে পড়েছি। ক্যানিং স্টেশনে আমাদের যে ট্রাভেল এজেন্সি লোকনাথ ট্রাভেলস, তাদের ছেলেরা অপেক্ষা করছিল আমাদের জন্য। ওরাই আমাদেরকে অটোতে তুলে নিয়েছে। এই অটোতে করে আমরা ক্যানিং থেকে সোনাখালির উদ্দেশ্যে রওনা হচ্ছি। ওখান থেকে আমাদের নদীপথে বোটে যাত্রা শুরু হবে। আমরা সোনাখালি পৌঁছে গেছি। এখন সময় সকাল 10টা। ক্যানিং থেকে সোনাখালি অটোতে আসতে আমাদের সময় লাগলো প্রায় 40 মিনিট। এই দেখুন এখানে অনেক বোট দাঁড়িয়ে রয়েছে। আমাদের বোটের নাম হলো অরণ্য লক্ষ্মী। আমাদের ওই বোটে উঠতে হবে। ওই বোটটা এই যে দেখা যাচ্ছে দেখুন। অবশেষে আমরা বোটে উঠে পড়েছি। আমাদের সহযাত্রী যারা তারাও সবাই উঠে পড়েছে প্রায়। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বোট ছেড়ে দেবে। আর এখন থেকে শুরু হচ্ছে আমাদের বোটে করে সুন্দরবন যাত্রা।
3 দিন আমরা এই বোটে কাটাবো। আমার সঙ্গে থাকুন, আপনাদের জন্য রয়েছে অনেক চমক। আমি বাঘ দেখলাম কিনা আর শেষ দিনের জন্য একটা বিশেষ চমক আছে, সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ইতিমধ্যে আমাদের জন্য জলখাবার রেডি হচ্ছে। আজকে প্রথম দিনের সকালের জলখাবারে আছে লুচি, আলুর দম আর মিষ্টি, সবই আনলিমিটেড, আপনারা যত খুশি খেতে পারেন। লুচি বেশ নরম আর আলুর দমটাও বেশ সুস্বাদু, বেশ কষা কষা ছিল। আর সাথে সাথে আমাদের বোটও ছেড়ে দিয়েছে। আমরা নদীর ওপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছি। আমাদের আজকের প্রথম গন্তব্য হ্যামিল্টন সাহেবের বাংলো, আর তারপরেই বেকন বাংলো, দুটোই আপনাদের দেখাবো। আর বলতে বলতে আমাদের হাতে চলে এসছে একটা করে মাজার প্যাকেট। দুদিকে নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। আর তার সাথে সাথেই চলে এলো আমাদের আমুদে মাছ ভাজা, যার টেস্টটাও মোটামুটি ভালোই ছিল। আর তারপরেই চলে এলো গরম গরম চা। আর গরম চায়ে চুমুক দিতে দিতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য গোসাবায়। এখানেই প্রথমে আমরা দেখব হ্যামিল্টন সাহেবের বাংলো, আর তারপর রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বেকন বাংলো। ওই দেখুন হ্যামিল্টন সাহেবের বাংলো। হ্যামিল্টন সাহেবের আসল নাম ছিল ড্যানিয়েল ম্যাকিনন হ্যামিল্টন। উনি 1860 খ্রিস্টাব্দে স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং 1880 খ্রিস্টাব্দে বোম্বাইতে আসেন প্রথম তাদের বাণিজ্যিক সংস্থা ম্যাকিনন ম্যাকেঞ্জির শাখা দেখাশোনার জন্য। তারপর 1903 খ্রিস্টাব্দে কলকাতায় আসেন। সেখানে ওনার যে কোম্পানি ম্যাকিনন ম্যাকেঞ্জি, তার শাখা ছিল, সেখানটা দেখাশোনা করার জন্য উনি এসেছিলেন এবং এসেই তিনি 1903 খ্রিস্টাব্দে কলকাতার কাছে তৎকালীন অবিভক্ত 24 পরগনা জেলার সুন্দরবনের গোসাবা ও রাঙাবেলিয়া দ্বীপে প্রায় 9000 একর জমি 40 বছরের জন্য ইজারায় নেন। তো সেখানে তিনি কাঠ ইত্যাদির সাহায্যে নদী বাঁধ তৈরি করে জমি পুনরুদ্ধার করেন। তিনি বাংলাকে ভালোবেসে নিজের জমিদারি প্রতিষ্ঠার পাশাপাশি গোসাবাতেই নিজের দ্বিতীয় আবাসন বানান। ব্রিটিশ ভারতের স্থানীয় দারিদ্র্যপীড়িত মানুষের জীবনযাত্রার উন্নয়নে প্রভূত কাজ করেছিলেন তিনি। গ্রামীণ উন্নয়নের জন্য সুন্দরবনের বিভিন্ন স্থানে তিনি সমবায় ব্যবস্থা চালু করেন। ইনফ্যাক্ট তিনি ছিলেন ভারতবর্ষের সমবায় আন্দোলনের পথিকৃৎ। 1924 খ্রিস্টাব্দে তিনি গোসাবায় কেন্দ্রীয় সমবায় ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং তিনি গোসাবায় 1 টাকার নোট ইস্যু শুরু করেন। এছাড়াও নৈশ বিদ্যালয়, হাসপাতাল প্রভৃতি স্থাপন করেন এবং ওই অঞ্চলকে একটি আদর্শ সমবায় উপনিবেশে পরিণত করেন। হ্যামিল্টন সাহেব গোসাবার রূপকার হিসেবে পরিচিত হন। আর সবথেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে হ্যামিল্টন সাহেব নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক ছিলেন এবং তার ঘনিষ্ঠ সহযোগীও ছিলেন এবং তার সাথে অনেক চিঠিপত্রের আদান প্রদান হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে। আর সবথেকে বড় ব্যাপার যেটা, উনি 1930-এর দশকে তার গোসাবা প্রকল্প সমাপ্ত হওয়ার পর তিনি রবীন্দ্রনাথকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সেই তার কথায় সাড়া দিয়ে রবীন্দ্রনাথ 1932 খ্রিস্টাব্দের ডিসেম্বরের শেষে গোসাবায় হ্যামিল্টনের কর্মযজ্ঞ দেখতে এসেছিলেন এবং তার জন্য হ্যামিল্টন সাহেব এই বাংলোর অনতি দূরেই বেকন বাংলো নামে একটি সুন্দর বাংলো তৈরি করেছিলেন এবং সেখানেই রবীন্দ্রনাথ কয়েকদিন ছিলেন। সেই বাংলো আমরা দেখব। আমাদের পরবর্তী দ্রষ্টব্য হলো সেই বাংলো। চলুন আমরা বেকন বাংলোয় যাই। এই হলো বেকন বাংলোর চত্বর। এখানে ঢুকতে আমাদের 5 টাকা করে টিকিট লেগেছে। ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ফোয়ারা আছে, আরও বিভিন্ন ধরনের স্কাল্পচার রয়েছে। খুব সুন্দর একটা বেশ পার্কের মতো পরিবেশ রয়েছে এখানটাতে। সবথেকে বড় ব্যাপার, রবীন্দ্রনাথ এখানে এসেছিলেন হ্যামিল্টন সাহেবের এই বাংলোতে এবং তিনি ছিলেন এখানে। এটা একটা স্মৃতি, সবথেকে বড় স্মৃতি এবং এটাই সম্ভবত এই জায়গাটার মাহাত্ম্য, যেটার জন্যে আমরা এখানে দেখতে এসেছি। ওই দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর আর হ্যামিল্টন সাহেবের মূর্তি রয়েছে ওখানে।
এই আমরা বেকন বাংলোর মধ্যে প্রবেশ করছি। আমরা চারদিকটা ঘুরে দেখব। বন্ধুরা, এই হলো বেকন বাংলোর লন। এখান দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। জায়গাটা বেশ সুন্দর, চারদিক বেশ সাজানো গোছানো, খুব সুন্দর। এখানে রয়েছে ফোয়ারা রয়েছে, আর এখানে সব সময় রবীন্দ্রসঙ্গীত বাজছে। মানে বেশ একটা আলাদাই ভাইবস রয়েছে এই জায়গাটাতে। আর ওই দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ বড় একটা মূর্তি রয়েছে ঠিক বেকন বাংলোর সামনেই। আর একটা খুব সুন্দর বুদ্ধ মূর্তিও রয়েছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। বেকন বাংলো থেকে আমরা বেরিয়ে এলাম, আর একদম কাছেই ঘাটে আমাদের বোট আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা বোটে উঠে যাব এবার। বলতে বলতে আমরা বোটে উঠে পড়েছি। আর ওই দেখুন, দুটো নৌকোকে জুড়ে কিভাবে একটা বড় হাইড্রা মেশিন নিয়ে যাওয়া হচ্ছে। এভাবেই এখানে ভারী জিনিসপত্র নিয়ে যাওয়া হয়। আর যতক্ষণ আমরা আইল্যান্ডে ছিলাম ততক্ষণে এরা আমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করে ফেলেছে। চেয়ার টেবিল এই সমস্ত পেতে দিয়েছে। আমরা এসেই আমরা লাঞ্চ করব, আর লাঞ্চে আজকে আমাদের কী কী থাকবে আপনাদের দেখাচ্ছি। আর আজকে আমাদের লাঞ্চে ছিল লেবু, সাদা ভাত, ডাল, আলু ভাজা, আর ইলিশের মাথা দিয়ে কচুর শাক। তারপরেই চলে এলো সর্ষে ইলিশ। দেখুন, ইলিশের পিসগুলো বেশ যথেষ্ট বড় এবং খুব সুন্দর। আর তারপরেই ছিল গলদা চিংড়ি, দুটো করে গলদা চিংড়ির মালাইকারি। আর তারপরেই ছিল চাটনি, পাঁপড়। প্রত্যেকটা আইটেমই ছিল খুব সুস্বাদু এবং যথেষ্ট পরিমাণে। দুপুরের মধ্যাহ্ন ভোজ সারতে সারতে আমরা এখন বিশাল চওড়া নদীর মাঝখান দিয়ে চলেছি। আর তার সাথে সাথে এখন বৃষ্টিও এসে গেছে। আর দুদিকে অপরূপ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। এই বৃষ্টি, নদীর মাঝখান, আর তার সাথে ইলিশ, অসাধারণ একটা কম্বিনেশন। আর আজকের সারাদিনের ঘোরাফেরা আমাদের শেষ। আমরা এখন আস্তে আস্তে এগিয়ে চলেছি পাখিরালয়ের দিকে, যেখানে আমাদের হোটেল বা রিসোর্ট আছে। সেখানেই আমরা দুরাত্রি থাকব। সেই দিকে আমরা এগিয়ে চলেছি। ওই দেখুন, তারের জালের ফেন্সিং করা রয়েছে। তার মানে এই সব জায়গায় বন্য প্রাণী অর্থাৎ বাঘ টাঘের থাকার সম্ভাবনা রয়েছে। আর দেখতে দেখতে পাখিরালয়ে আমাদের থাকার জায়গা, এই আপনজন রিসোর্ট, এখানে আমরা চলে এসেছি। এখন প্রায় বিকেল 3:30 বাজে।
এই রিসোর্টের ব্যবস্থা আমাদের ট্রাভেল এজেন্সিরাই করে রেখেছিল আগে থেকে। আর এই হলো আমাদের থাকার জায়গা। এটা একটা কটেজ, 2টো রুমের একটা কটেজ, তার মধ্যে একটা রুম আমাদেরকে দেওয়া হয়েছে। চলুন আমরা ভেতরটা দেখিয়ে দিই আপনাদেরকে কেমন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2টো বেড রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং প্রত্যেকটাতেই 2জন করে শুতে পারবে। আর এখানে একটা বেসিন আর আয়না রয়েছে, আর তার সাথে সাথে এখানে হ্যাঙ্গারও রয়েছে। দেখুন পুরো রুমটা। আর ওয়াশরুমটাও দেখিয়ে দিই আপনাদের। ওয়াশরুমটা মোটামুটি বেশ ঠিকঠাকই আছে, বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, শাওয়ার রয়েছে। আর এই হলো পাখিরালয় থেকে নদীর দৃশ্য। দেখুন অজস্র বোট দাঁড়িয়ে রয়েছে। আর ইতিমধ্যে আমাদের সন্ধ্যের টিফিনও চলে এসছে। টিফিনে ছিল এগ চাউমিন আর একটু পরেই চা। আর এই হলো পাখিরালয়ে আমাদের হোটেলের একদম কাছেই, একদম সংলগ্ন একটা ছোট্ট বাজার। এখানে অনেক দোকান রয়েছে, আর দোকানে বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষত গিফট দেওয়ার জন্য কাউকে আপনারা এখান থেকে পছন্দসই জিনিস কিনতে পারেন। আর এই হলো আমাদের সন্ধ্যেবেলা রিসোর্টের ভিউ। আর আজকে প্রথম দিন সন্ধ্যেবেলাতেই এখানে একটা ঝুমুর নাচের আসর হওয়ার কথা রয়েছে। আমরা একটু পরেই শুরু হবে, আমরা সেখানে যাব। রিসোর্টেরই একটা হল রুমে আমরা এখন চলে এসেছি। এখানকার একটা ট্রাইবাল ডান্স, যেটার নাম ঝুমুর নাচ, সেটা এখানে পারফর্ম করা হচ্ছে। আমরা খুব সুন্দরভাবে এনজয় করছি এটা। দেখুন ওই ছোট বাচ্চাটি আর ওই সবুজ শাড়ি পরা ভদ্রমহিলা, যিনি আমাদের মতোই একজন ট্যুরিস্ট, আমাদের সঙ্গেই ছিলেন। আর ওরাও এই নাচের সঙ্গে তাল মিলিয়েছেন। এতটাই সুন্দর এনারা পারফর্ম করেছেন, আমরা খুব 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 উপভোগ করলাম সন্ধ্যাটা। আর নাচের অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথেই প্রায় এখন রাত্রি 9টা বাজে, আর আমাদের খাবারের ডাক পড়ে গেছে। আজকের ডিনারের মেনুতে কি আছে দেখে নিন। আজকে প্রথম দিনের ডিনারের মেনুতে ছিল সাদা ভাত আর ডাল, ঝুরি আলু ভাজা, আর মাটন কষা, আর স্যালাড। সব আইটেমই এনারা ডাবল বার করে রিপিট করেছেন, এবং মাটনও আমাদের প্রথমে 3 পিস দেওয়া হয়েছিল, তারপরে আরও 3 পিস দিয়ে গেছেন। ডিনারের সব আইটেমই খুব সুস্বাদু ছিল, মাটনটাও খুব দারুণ ছিল একেবারে। আর আজকের আমাদের সারাদিনের শিডিউল শেষ। কাল সকাল থেকে আমরা আবার সুন্দরবনের বিভিন্ন জায়গা দর্শনের জন্য বেরিয়ে পড়ব। গুড মর্নিং। আজকে আমাদের সুন্দরবন ট্রিপের দ্বিতীয় দিন, আর এখন বাজে সকাল 6:48। আমাদের একটু আগে এই গরম গরম চা আর বিস্কুট দিয়ে গেছে। আমরা এটা খেয়ে আমাদের বলা হয়েছে 7টার দিকে আমাদের বোটে পৌঁছে যেতে। আমরা সেই মতো রেডি হচ্ছি। চলুন
বোটে গিয়ে দেখা হচ্ছে। আমরা বোটে চলে এসেছি, আর আজকে আমরা সুন্দরবনে আমাদের আসল ভ্রমণটা শুরু হবে। আমরা সুন্দরবনের গভীর জঙ্গলের মধ্যে দিয়ে নদীর মাঝখান দিয়ে যাব, যেখানে বাঘ দেখার সম্ভাবনা থাকে। আপনারা দেখতে থাকুন আমরা বাঘ দেখতে পেলাম কিনা। এছাড়াও আরও অনেক দেখার জিনিস আছে, ভিডিওটা দেখতে থাকুন, অনেক মজা আছে। আর আমরা এখন চলে এসেছি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। এখানে রয়েছে দুটো কুমিরের পুকুর, কচ্ছপের পুকুর, একটি ওয়াচ টাওয়ার। আর এখানেই আজকে আমাদের সারাদিনের জন্য একজন সরকারি গাইড বা ইকো গাইড আমাদের সারাদিনের জন্য প্রোভাইড করা হবে, যিনি সারাদিন আমাদের সঙ্গে থাকবেন এবং সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবেন এবং অনেক ইনফরমেশন, অনেক তথ্য আমাদের দেবেন। আপনারা দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। আমি সুন্দরবন টাইগার হিসেবে ইকো গাইড, আমার নাম পার্থ মাইতি। আজকে আপনারা যত সময় জঙ্গল এরিয়ার মধ্যে থাকবেন আমি আপনাদের সঙ্গে থাকবো। হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, যাকে বাংলা ভাষা হচ্ছে বাদা বন, ঘন জঙ্গল। জঙ্গলে 2 ফুট কি 5 ফুট ভেতরে যদি কোনো বন্য পশু থাকে আমরা কিন্তু সহজে দেখতে পাবো না। যত সময় না বাইরে বেরিয়ে আসে এবং যত সময় ভাটা থাকছে তত সময় কিন্তু দেখার সম্ভাবনা। হালকা চিৎকার চেঁচামেচি হলে কিন্তু কোনো কিছুই দেখা যাবে না। দেখা যায় আর দেখা যাবেই এরকম কোনো ব্যাপার নাই। আজকে আমরা পরাধীন, ওরা স্বাধীন, ওরা ঘুরতে ঘুরতে যদি যত সময় বাইরে বেরিয়ে আসে আমাদেরকে দেখা দিচ্ছে, আমরা কিন্তু সহজে দেখতে পাবো না। আজকে সুন্দরবনে আসা মানে ন্যাচারাল প্রকৃতির সৌন্দর্য আর ফ্রেশ অক্সিজেন। আর যদি আমরা কোনো বন্য পশু দেখতে পাই সেটা আমাদের কাছে এক্সট্রা কিছু পাওয়া না। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে সজনেখালি, সুগন্ধখালি, দোবাকি, এই যে ক্যাম্পগুলোতে আমরা নামবো। প্রত্যেকটা ক্যাম্পে কিন্তু একটা করে ওয়াচ টাওয়ার আছে এবং ওয়াচ টাওয়ারের সামনে একটা করে মিষ্টি জলের পুকুর। কারণ এখানকার খাল, খাড়ি, নদীর জল সবই কিন্তু বেঙ্গলের ব্যাক ওয়াটার, মানে বঙ্গোপসাগরের জল সবই কিন্তু ঢুকছে, সবই কিন্তু নোনা জল। এই যে মিষ্টি জলের কথা বলছি, এটা বর্ষার জলে ভরপুর। এটা ফরেস্ট ডিপার্টমেন্ট আর্টিফিশিয়াল বানিয়ে রেখেছে। এই মিষ্টি জলের স্বাদ যদি কোনো বন্য পশু পায় তাহলে কিন্তু এটা আশা করবে খাওয়ার জন্য এবং যে কোনো টাইমে এসে খেয়ে যেতে পারে। আর যেহেতু বলছি যে ঘন জঙ্গল 2 ফুট কি 5 ফুট ভেতরে বন্য পশু আমরা দেখতে পাবো না, সেই জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট কি করছে, অবজারভেশন লাইন তৈরি করেছে, জঙ্গল কেটে পরিদর্শনের জন্য লাইন তৈরি করেছে। এবার থেকে ওপারে যদি কোনো বন্য পশু ক্রস করে আমরা দেখতে পেতে পারি, তার জন্য কিন্তু অস্ট্রেলিয়ার সামনেই অবজারভেশন লাইন তৈরি করা আছে। আমরা এবার কি পাবো, সজনেখালিতে কি পাবো, একটা বিরল প্রজাতির কচ্ছপ। এর নাম হচ্ছে রিভার টাবিন বা বাটাকুর বাসকার। সারা বিশ্বে ঘুরলে এর পরিসংখ্যান খুবই কম। আমাদের এই সজনেখালিতে এর প্রজনন কেন্দ্র। আমাদের সজনেখালিতে সুন্দরবনে 400টার মতন করা হয়েছে এবং 7খানা ক্যাম্পে রাখা আছে। আমরা জানি কচ্ছপ 100 বছর বাঁচে এবং 100 কেজিরও বেশি ওজনটা হয়। এই কচ্ছপটা কিন্তু 30 বছরের বেশি বাঁচে না এবং 30 থেকে 35 কেজি এরকম ওজনটা হয়। আর যেটা হচ্ছে পুরুষ সেটা একটু ছোটো সাইজের হয়, বডিটা বাদামি, মাথাটা কালো। আর যেটা ফিমেল সেটা পুরো ধূসর হয়, একটু বড় সাইজের হয়ে থাকে। আর ওটা আপনারা ওই পুকুরটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে মিষ্টি জলের পুকুর। এবার ওই পুকুরটা করার মেনলি কারণ হচ্ছে জঙ্গল থেকে, যদি জঙ্গলটা তো পুরোটা নোনা জল, সেহেতু যদি কোনো বন্য প্রাণী ওখানে জল খেতে আসে সেই জন্য ওটা করা। এবং এটা করার কারণ আমরা ওখান থেকে যাতে ওদেরকে দেখতে পাই। আর ওই জায়গাগুলো আপনারা দেখছেন কেটে কেটে রাখা হয়েছে, এটা মেনলি হচ্ছে মানুষ তৈরি করেছে কেটে কেটে। কারণ ওখান থেকে যদি কোনো বন্য প্রাণী ওখানে জল খেতে আসে এবং এখান থেকে টুরিস্টরা যেন সেটা দেখতে পায়, তার কারণেই ওইগুলো করা আছে। কিন্তু জঙ্গলে খুব প্রবলেম হবে, আপনারা কিন্তু এবার চলুন বেশি। সুন্দরবন আজকের যে আমরা সুন্দরবনে ঘুরবো, টোটাল সুন্দরবনের আয়তন বাংলাদেশ এবং ইন্ডিয়া ইনক্লুডিং 25,500 বর্গ কিলোমিটার। তার মধ্যে ভাগ হয়ে গেছে, ওদের বাংলাদেশ পার্টে পড়েছে 15,870, আমাদের ইন্ডিয়া পার্টে 9,630 এবং 102খানা দ্বীপকে নিয়েই সুন্দরবন। 102টো দ্বীপের মধ্যে যে এই যে সাদা সাদা দেখছেন এগুলো কিন্তু এক সময় জঙ্গল ছিল। 9,630-এর এইগুলো ধরেই কিন্তু, এবং 102খানা দ্বীপ, 54টা দ্বীপ অলরেডি বসতি হয়ে গেছে আর 48টা দ্বীপ কিন্তু এইরকম জলা জঙ্গল হয়ে আছে। এই যে 54টা দ্বীপ হয়েছে, জলা জঙ্গল কেটে বসতি হয়ে গেছে, তার আয়তন হচ্ছে 5,366 বর্গ কিলোমিটার। আর শুধুমাত্র যে 48টা আইল্যান্ড জলা জঙ্গল আছে সেটার আয়তন হচ্ছে 4,264 বর্গ কিলোমিটার। এই 4,264 বর্গ কিলোমিটারকে দুটি ভাগে ভাগ করা হয়েছে।
এই যে এরিয়াটা দেখছেন এটা হচ্ছে টাইগার রিজার্ভ 2585 বর্গ কিলোমিটার আর 1779 বর্গ কিলোমিটার এটা হচ্ছে ডিভিশনাল ফরেস্ট। এইটা হচ্ছে 5 রিভার জংশন, তার অপোজিট সাইডে এটা ডিভিশনাল ফরেস্ট। আর এই এরিয়াটা হচ্ছে পুরোপুরি টাইগার রিজার্ভ 2585 বর্গ কিলোমিটার। এই 2585 বর্গ কিলোমিটারকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। আপনারা মাঝে মাঝে শুনে থাকবেন যে টুরিস্টরা পীরখালি জঙ্গলে বাঘ দেখছে, এটা হচ্ছে স্যাংচুয়ারি জোন, শুধু টুরিস্ট ঘোরার জন্য। এই যে এরিয়াটা এটা হচ্ছে স্যাংচুয়ারি জোন, সাতখানা আইল্যান্ড, পীরখালির জঙ্গল। শুধুমাত্র জঙ্গল হচ্ছে 5800 বর্গ কিলোমিটার আর আমাদের শুধুমাত্র জঙ্গল হচ্ছে 4264 বর্গ কিলোমিটার। এই জন্য কিন্তু আমাদের এরিয়া হচ্ছে 40%, ওদের 60%। ঠিক আছে, আমরা এখন দাঁড়িয়ে আছি সজনেখালি, এরপরে যাবো সুগন্ধখালি, তারপরে আমরা যেখানে যাবো ক্যানোপি ওয়াক, যেখানে 1/2 কিলোমিটার ক্যানোপি ওয়াক আছে দোমাটি, আমরা কিন্তু সেখানে রাখি। এবার এটা প্রায় পঞ্চমুখী 5টা নদী সঙ্গমেশ্বর মিলন করে আমরা কিন্তু আবার রিটার্ন করবো পাখিরালয়। এখন যে আমরা গোমতী নদী থেকে আমরা যে 8 ঘন্টা পর যাব, একদিকে থাকবে লোকালয়, একদিকে থাকবে কিন্তু জঙ্গল। যতটা লোকালয় আছে ততটাই কিন্তু লাইনের ফেন্সিং দেওয়া আছে। এটা একটা সাইকোলজি ব্যারিকেড, কারণ এখানকার প্রত্যেকটা বন্য পশু কিন্তু গুড সুইমার, ভালো সাঁতারু, যাতে লোকাল সাইডে না পেরিয়ে যায়, তার জন্য কিন্তু এই ফেন্সিংটা দেওয়া আছে। এই ফেন্সিংটা কিন্তু বাঘের কাছে কোনো ব্যাপারই নয়, এই ফেন্সিংটা ছেড়ে দিয়ে কিন্তু লোকাল সাইডে চলে কিন্তু এটা একটা সাইকোলজি ব্যারিকেড। বাঘ দুটো জিনিসকে ভয় পায়, একটা লাইনের জাল আর হচ্ছে আগুন। এই যে যখন আমাদের টাইগার সুমারি চলে, বাঘ গণনা চলে, সেই সময় কিন্তু মশাল তৈরি করে নিয়ে যায়, বা অনেক সময় যারা মৌলেরা মধু সংগ্রহ করতে যায় তারা তখনও কিন্তু মশাল তৈরি করে নিয়ে যায়। একটা বলে আগুনের জন্যই ভয়। আর একটা হচ্ছে এই যে জালকে দেখলে ভয় পায়, দেখলাম এটা একটা সাইকোলজি ব্যারিকেড। বাঘ কেন লোকাল সাইডে চলে যায় তারও একটা কারণ আছে। বাঘ যখন ডেলিভারি হওয়ার সময় হয় তখনই কিন্তু আইল্যান্ড চেঞ্জ করতে থাকে নিজের বাচ্চাকে সেফ রাখার জন্য, কারণ পুরুষ বাঘ বাচ্চা বাঘকে, বিশেষ করে মেল যে বাচ্চাটাকে তার টেরিটরিটা রক্ষার জন্য সে কিন্তু ওটাকেই কিন্তু আগে মারে। তার জন্যই কিন্তু মা বাঘ নিরিবিলি জায়গা খুঁজতে থাকে। আমরা অনেকে মনসা মঙ্গল কাব্যে পড়েছিলাম যে হেতাল গাছের জষ্টি লাঠি 400 করে হাতে থাকতো। একটা পাম টাইপের গাছ আমরা দেখতে পাবো, সেই পাম গাছটাকে বলছে হেতাল গাছ। এই হেতালের ঘন জঙ্গলকে বলা হয় বাঘের আঁতুর ঘর। হেতালের জঙ্গলেই কিন্তু বাঘ ডেলিভারিটা করতে থাকে নিজের বাচ্চা সেফ রাখার জন্য, সেই জন্য আইল্যান্ড চেঞ্জ করতে থাকে, তখনই কিন্তু লোকাল সাইডে চলে যায়। আর একটা কারণ হচ্ছে বাঘের যখন বয়স হয়ে যায় তখন বাঘ কিন্তু এই ঘন জঙ্গলের মধ্যে সার্ভাইভ করতে পারে না, কারণ এর মধ্যে শ্বাসমূল, ঢেসমূল, জোয়ারের সময় জঙ্গলের মধ্যে জল প্রবেশ করে যাচ্ছে, কালা দলদলে ভাব, এবং বাঘের কিন্তু বয়স হয়ে গেলে বাঘের কিন্তু চোখে কম দেখতে থাকে। এবং যেহেতু গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়নের ফলে কিন্তু বাঘের কিন্তু আস্তে আস্তে লাইফ কমে যাচ্ছে এবং চোখে কম দেখে, সেই জন্য কিন্তু বাঘ খাবারের খোঁজে আইল্যান্ড চেঞ্জ করতে থাকে, তখনই কিন্তু লোকাল সাইডে চলে যায়। এর জন্য কি হয়, এর জন্য আমাদের লোকাল সাইডে থেকে যেগুলো রেস্কিউ আছে, রেস্কিউ সেন্টার আছে, রেস্কিউ করে সেখানে রাখা হয়। দেখা গেল যে ডেলিভারির কারণে তাকে পুনরায় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, আর জায়গায় থেকে বার্ধক্যজনিত কারণে সেগুলোকে রেস্কিউ সেন্টারে রেখে তাকে ট্রিটমেন্ট করা হয় এবং পুনরায় পরবর্তীকালে চিড়িয়াখানায় পাঠিয়ে দিয়ে সেখানে রাখা হয়। এই যে গ্লোবাল বিশ্ব উষ্ণায়নের ফলে একসময় কিন্তু আমাদের সুন্দরবন এরিয়াতে জঙ্গলি মোষ, গন্ডার, কিছু প্রজাতির হরিণ ছিল, আস্তে আস্তে বিলুপ্তি হয়ে গেছে। এই যে আগে বলতাম যে সারাদিন ওয়াচ টাওয়ারের সামনে আমরা বসে থাকলে আমরা কিন্তু এই মিষ্টি জলের সন্ধানে যদি কোনো বন্য পশু আছে, এই স্বাদ যে বুঝে যাবে সে বারবার আশা করি মিষ্টি জলটা খাওয়ার জন্য এবং যে কোনো টাইমে এসে খেয়ে যেতে পারে। কিন্তু এখন কিন্তু সেটা কিন্তু ওয়াচ টাওয়ারের সামনে সারাদিন যদি আমরা বসে থাকি তাহলে কিন্তু আমরা সহজে নাও দেখতে পেতে পারি, কারণ এই নোনা জল কিন্তু খায়, নোনা জল খেয়ে কিন্তু অভ্যস্ত। এই নোনা জল খাওয়ার জন্য কিন্তু বন্য পশুদের আস্তে আস্তে লাইফ কমে যাচ্ছে। এই জন্য দেখছেন যে অনেক বন্য পশু বিলুপ্তি হয়ে গেছে। এই জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট কী করেছে, আগে শুধুমাত্র মিষ্টি জলের পুকুর ওয়াচ টাওয়ারের সামনে ছিল, এখন বিভিন্ন আইল্যান্ডে বিভিন্ন জায়গায় কিন্তু এরকম মিষ্টি জলের পুকুর তৈরি করে দিয়েছে, যেটা আর্টিফিশিয়াল, যেটা বর্ষার জলেই ভরপুর। এইভাবেই কিন্তু এবার যেটা বলি, এই যে আপনারা যে ঘুরতে এসছেন, যে এই যে বলি যে বাঘ চলে গেলে বাঘ ফেরত আনা যাবে, কিন্তু হরিণ, বন শুয়োর কিন্তু চলে গেলে আর ফেরত আনা যাবে না, তাড়াতাড়ি গায়েব হয়ে যেতে পারে। এবং বাঘও লোকাল সাইডে চলে গেলে বাঘকেও মেরে দেওয়া হতো প্রতিশোধমূলকের জন্য, যে এখানকার মানুষের প্রধান জীবিকা মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ করা। যারা জঙ্গলে যাচ্ছে, অনেকে ফিরছে, অনেকে ফিরছে না, বাঘের আক্রমণে হানাতে কিন্তু মারা যাচ্ছে। এই জন্যে যদি বাঘ লোকাল সাইডে চলে যেত তাহলে কিন্তু বাঘকে আগে প্রতিশোধমূলকের জন্য মেরে দেওয়া হতো, কারণ আমার বাড়ির বাবা ভাইকে কিন্তু ওখানে গিয়েই জীবন হারিয়েছে। সেই জন্য কী করলো, ফরেস্ট ডিপার্টমেন্ট লোকাল মানুষকে নিয়ে জয়েন্ট ফরেস্ট মেম্বারশিপ কমিটি তৈরি করলো, যে তার কী হলো, যে যারা ট্যুরিস্ট আছে তার কিছু রেভিনিউ লোকাল মানুষের ডেভেলপমেন্ট কাজে ব্যবহৃত হবে। গরিব মানুষকে বাড়িঘর, রিক্সা, জেটিঘাট তৈরি, রাস্তাঘাট তৈরি, এইভাবে কিন্তু ডেভেলপমেন্টের কাজ করে থাকে এই কমিটির হাত ধরে। তার বিনিময়ে কমিটি কী করবে, যদি বন্য পশু কিন্তু যদি লোকাল সাইডে চলে যায় তাকে রেস্কিউ করে আনার জন্য সহযোগিতা করবে এবং আগে খবরটা দিয়ে দেবে, যত রকম সহযোগিতা জয়েন্ট ফরেস্ট মেম্বারশিপ করবে। এইভাবে কিন্তু রেস্কিউ করে আনা হচ্ছে। এইরকম লাইনের ফেন্সিং 54 কিলোমিটার, যতটাই লোকাল সাইড আছে ততটাই কিন্তু এরকম লাইনের ফেন্সিং দেওয়া আছে।
গাইড মহাশয়ের কথা শুনতে শুনতে আমাদের এখন সকালের জলখাবার চলে এসেছে। আজকের জলখাবারে ছিল লুচি আর ঘুগনি, খুব সুন্দর টেস্ট ছিল এটার। দিনটা জঙ্গলে ঘুরবো, সেহেতু আপনারা যখন আমরা জঙ্গলে ঢুকবো দুই পাশেই খেয়াল রাখবেন, কারণ দুই পাশেই কিন্তু ওপেন ফরেস্ট। আমরা যদি দুই পাশে খেয়াল রাখি তাহলে দুই পাশ থেকে কিন্তু বন্যপ্রাণী বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। 9 রকমের মাছরাঙা দেখতে পাওয়া যায়, এই জন্য সুন্দরবনকে বলা হয় মাছরাঙা স্বর্গ উদ্যান। এবং এই মাছরাঙার মধ্যে সবচেয়ে দেখতে সুন্দর হচ্ছে ব্রাউন উইং কিংফিশার, যেটা বাদামি ডানা মাছরাঙা, সেটাই কিন্তু সবচেয়ে দেখতে সুন্দর, ফেজমূল হয়ে থাকে। আর একটা ম্যানগ্রোভের হচ্ছে জরাই অঙ্কুরোদ্গম হয়, ফলে থাকতে থাকতেই অঙ্কুরিত হয়ে যায়, সেটা হচ্ছে গর্জন গাছ আর গরান গাছের কিন্তু সেটা হচ্ছে জরায়ু অঙ্কুরোদ্গম হয়ে থাকে। আর এই যে সাইডে দেখুন ছোট ছোট যে গাছগুলো ফল হয়ে আছে, দেখছেন না সাইডে যে গাছগুলো, এটাই হচ্ছে খলসি গাছ। সুন্দরবনেকে বলা হয় মধুর ভাণ্ডার। এই সুন্দরবনের মধু কিন্তু সারা বিশ্বের দরবারে পৌঁছে গেছে, এবং এই মধু প্রত্যেকটা গাছের কিন্তু ফল ফুল হয়ে থাকে, এবং এর মধু মৌমাছিদের সংগ্রহ করে। কিন্তু সবচেয়ে দামি এবং সুস্বাদু মধু হচ্ছে ওই গাছটা, এই যে সাইডে যে গাছগুলো ছোটো ছোটো গাছগুলো আছে, এটাই কিন্তু খলসি গাছ। এবং বাইন গাছ 3 প্রকার আছে, জাত বাইন, পেয়ারা বাইন, কালা বাইন। এই যে সাইডে দেখছেন এটা হচ্ছে জাত বাইন, কালা বাইন আছে, পেয়ারা বাইন আছে, দেখিয়ে দেবো প্রত্যেকটা গাছ। গাইড বাবুর কাছ থেকে অনেক অজানা এবং আকর্ষণীয় তথ্য জানতে জানতে এবং তার সাথে সাথে এই বর্ষা স্নাত সুন্দরবনের দুদিকের পাড়ের অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন দোবাকি ক্যাম্পের উদ্দেশ্যে। এবং তার সাথে সাথে আমাদের এখানে আলুর চিপস আর চা চলে এসছে। আর দোবাকি ক্যাম্পে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখব, আপনারা দেখতে থাকুন। আর ওই দেখুন একটি বন্য হরিণ ঘাস খাচ্ছে, আর ভালো করে লক্ষ্য করুন ওখানে দুটো বন মোরগও আমরা দেখতে পাচ্ছি। আর আমরা দুদিকেই সবাই সতর্ক দৃষ্টি রেখেছি, যদি বাঘ আমরা দেখতে পাই। আমরা বাঘ দেখতে পেলাম কিনা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ওই হলো মদন ডাক পাখি, এখানকার জীব বৈচিত্র্যের অন্তর্গত। আর এই সেই জায়গা যেখানে বাঘের দেখা, কিছুক্ষণ আগেই একটি বাঘের দেখা পাওয়া গেছে বলে অন্য একটি বোট থেকে আমরা খবর পেলাম। আমরা সঙ্গে সঙ্গে এখানে চলে এসেছি। আমরা অধীর আগ্রহে উৎকণ্ঠায় অপেক্ষা করছি যে কোনো বাঘ আমরা যদি দেখতে পাই, কিন্তু আমাদের আগমন বোধহয় বাঘ মামার ঠিক পছন্দ হয়নি, উনি এখান থেকে সরে গেছেন। তো আমাদের আজকের মতো বাঘ দেখার হলো না। যাই হোক, এখন আমরা চলে এসেছি দোবাকি ক্যাম্পে। আর এখানে প্রায় 500 মিটার লম্বা একটা ক্যানোপি ওয়াক করা রয়েছে, যেখানে অ্যাকচুয়ালি আমাদের দুদিকে অরণ্যের মধ্য থেকে আমরা হেঁটে যাব। আর অসাধারণ লাগছে, দুদিকে ঘন বন, মিষ্টি জলের কিছু হ্রদ করা রয়েছে আর্টিফিশিয়ালি, আর তার মধ্যে থেকে আমরা হেঁটে যাচ্ছি। দুদিকে ফেন্সিং করা রয়েছে, তার মানে বুঝতেই পারছেন এখানে বাঘের আনাগোনা হয়ে থাকে। আর একটু দূরেই একটা ওয়াচ টাওয়ার রয়েছে, যেখান থেকে পুরো সুন্দরবনের এই আইল্যান্ডটার দৃশ্য আমরা উপভোগ করব। চলুন যাই। bensound.com
দেখা বাঘের পায়ের ছাপ, তার মানে হয়তো খানিকক্ষণ আগেই এখান থেকে কোনো বাঘ চলে গেছে। আর এই হলো দোবাকি ক্যাম্পের ওয়াচ টাওয়ারের একদম ওপর থেকে নেওয়া এই সুন্দরবনের এই দোবাকি আইল্যান্ডটার দৃশ্য। ওগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের তৈরি মিষ্টি জলের হ্রদ, যেটা বৃষ্টির জলে তৈরি হয়েছে। আর এগুলো করা হয়েছে তার কারণ, যেটা একটু আগে আমরা জানলাম, যে যাতে বাঘ বা বন্য কোনো প্রাণী ওখানে মিষ্টি জল মাঝে মাঝে খেতে আসে, আর এই ওয়াচ টাওয়ার থেকে আমরা দেখতে পাই। আপনারা হয়তো যখন আসবেন তখন যদি বাঘ দেখে থাকেন তাহলে নিশ্চয়ই জানাবেন। আর এই হলো বাঘ দেবতা ও মা বনবিবির মূর্তি, যাকে এখানকার সুন্দরবনের মানুষ পূজা করে থাকেন। একটি অপূর্ব অভিজ্ঞতা সঙ্গে নিয়ে দোবাকি ক্যাম্প থেকে আমরা বেরিয়ে বোটের উদ্দেশ্যে, যেখানে আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে হয়তো। চলুন। আর বোটে এসেই দেখলাম গতকালের মতো আমাদের খাবার টেবিল রেডি। আর আজকের মেনুতে কি কি আছে চলুন দেখে নিই। আছে লেবু লঙ্কা, সাদা ভাত, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, ডাল আর ঝুরি আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, দই ইলিশটা অসাধারণ খেতে হয়েছে, চাটনি আর পাঁপড়। সব আইটেমগুলোই দারুণ সুস্বাদু ছিল, দারুণ একেবারে। দেখতে পাচ্ছেন শুধু জল আর জল চারিদিকে। এখানে নদী ভীষণ চওড়া, এখানে 5টা নদী এসে এক জায়গায় মিলিত হয়েছে। আর সামনে যেটা দেখতে পাচ্ছি আমরা, সেটা বঙ্গোপসাগরের দিক, আর ডান দিকে বাংলাদেশ বর্ডার। আর এখন বিকেল 4টে, আমরা সারাদিন ঘুরে আবার পাখিরালয়ের ঘাটে পৌঁছে গেছি। আর ইনি ছিলেন আমাদের সরকারি গাইড, এনার কথা একটু শুনুন। আমার নাম পার্থ মাইতি, আমি সুন্দরবন টাইগার রিজার্ভের ইকো গাইড। আজকে আমি সারাদিনটা এনাদের সঙ্গে ছিলাম। আমার টিমের নাম ছিল অরণ্যলক্ষ্মী, যেহেতু আমাদের বোটের নামটা ছিল আজকে অরণ্যলক্ষ্মী, এবং যে ট্রাভেল ছিল লোকনাথ ট্রাভেলস। সেই লোকনাথ ট্রাভেলসের সমস্ত ভ্রমণার্থীকে আজকে নিয়ে আমি কিন্তু সারাদিনটা কাটিয়েছি এই অভয়ারণ্য সুন্দরবনের মধ্যে থেকেই, ফরেস্টের মধ্যে থেকে আজকে সারাদিনটা ঘুরেছি। এবং আমরা আজকে বিভিন্ন রকম বন্য পশু দেখেছি, তবে বাঘটা আমাদের দেখার একটুর জন্যই মিস হয়ে গেছে, আমরা দেখতে পাইনি। আমরা দেখেছি হরিণ, কুমির, বনশুয়োর, এগুলোর মধ্যে। আর সুন্দরবন সম্পর্কে কিছু বলুন, কিছু বার্তা যদি দিতে চান। সুন্দরবন হচ্ছে, এটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং ন্যাশনাল পার্ক। সুন্দরবন মানে হচ্ছে বন্য পশু নয়, এটা হচ্ছে প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য সারা বিশ্বের মধ্যে হেরিটেজকে দেখবে বলে সারা মানুষ কিন্তু ছুটে আসছে। এবং প্রত্যেকে আসুন এবং এই হেরিটেজকে দেখুন এবং উপভোগ করুন। সন্ধ্যেতে আমাদের ইভিনিং স্ন্যাক্স হিসেবে ছিল চিকেন পকোড়া আর কফি। আর রাত্রিরে আমাদের ডিনারে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা, যেটা ছিল আনলিমিটেড, আপনারা যত খুশি খেতে পারেন। সুন্দরবন ট্রিপের আজকে আমাদের শেষ রাত্রি, আমরা কালকে সকালে বেরিয়ে যাব। আর এই দাদাদের সাথে এতদিন ছিলাম আমরা। দাদা, আপনি একটু বলুন কেমন লাগলো? না, খুব সুন্দর আমাদের প্রথম জার্নি। আপনার নামটা বলুন। তন্ময় সাহা। কোথা থেকে আসছেন? মুর্শিদাবাদ থেকে। আচ্ছা, ভালো লাগলো, এদের ব্যবহারও খুব ভালো। তো যাই হোক, প্রথম ট্রিপ তো এই লোকনাথ ট্রাভেলস। খাবার দাবার কেমন লাগলো? খাবার দাবার ভালোই দিয়েছে, খারাপ না, যথেষ্ট ভালো। টাইমে খাবার পাচ্ছি। দোলনায় দুলছেন এই ম্যাডাম, এখানে দোলনা রয়েছে, আমরা সবাই এনজয় করেছি দোলনাটা। এখন এই ম্যাডামরা দুলছেন, দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে আপনজন রিসোর্ট। খুবই ভালো লাগছে এখানে এসে। এত ঘন জঙ্গল, জল,
সবকিছু। বাঘটা বাঘেরই দেখা পেলাম না, এটা একটা আফসোস থেকে গেল। নমস্কার বন্ধুরা, আজকে 15ই আগস্ট 2024 সাল, আর আজকে আমাদের সুন্দরবন ট্রিপের শেষ দিন। আমরা এখন বাজে ঘড়িতে ঠিক 7:04। আমরা এখন এবার বেরিয়ে পড়বো, আমরা বোটের উদ্দেশ্যে বেরিয়ে যাব। এবার এখান থেকে আমরা কয়েকটা লোকাল সাইট সিইং করাবে ওরা, করার পর আমরা ওখান থেকে একদম লাগেজ টাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এবার ওখান থেকে আমরা লোকাল সাইট সিইং করে আমরা ফিরে যাব সোনাখালিতে। ওখান থেকে আবার আমরা ক্যানিং পর্যন্ত আমাদের অটোতে পৌঁছে দেবে। আমরা এবার ওখান থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর ইতিমধ্যে সকালের চা আর বিস্কুট চলে এসছে। আর আজকে 2024 সালের 15ই আগস্ট, এখন সকালবেলা। যেমনটা বলেছিলাম, আজকে একটা বিশেষ দিন। আজকে আমাদের ভারতবর্ষের 78তম স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে একটা খুব সুন্দর ইভেন্টের সাক্ষী হতে চলেছি আমরা। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে 15ই আগস্ট, সেই জন্যে আজকে সবাই আমরা একটু ছোটরা একটু কিছু খাবার দাবার দিচ্ছে। তোমার নাম কি বলো বোন? উর্মিলি। আর কোথা থেকে আসছো? ঠিক আছে, চলো। আর এই দেখুন, আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে এই বোর্ডগুলোকে সুন্দর সুন্দর বেলুন দিয়ে সাজানো হচ্ছে। আর এই দেখুন অপরূপ দৃশ্য, আমাদের বোট সহ আরও 5টা বোট এই গোমতী নদীর একদম মাঝখানে আমরা একত্রিত হয়েছি। এখানে একটা বোটের ওপরে আমাদের জাতীয় পতাকা উত্তোলন হবে। এটা একটা অসাধারণ দৃশ্য। এরকম অভিজ্ঞতা আমার জীবনেই প্রথম। আপনারা দেখেছেন কিনা জানাবেন। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই 15ই আগস্টের দিন এই লোকনাথ ট্রাভেলসের মাধ্যমে এখানে আসবেন। এই দৃশ্য আপনারা উপভোগ করুন আর এই একটা মহান মুহূর্তের সাক্ষী থাকুন। এই দেখুন, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই মহেন্দ্রক্ষণের জন্য, কখন আমাদের জাতীয় পতাকা উত্তোলন হবে। একদম নদীর মাঝখানে আমরা রয়েছি, বিশাল বড় গোমতী নদী, তার মাঝখানে 5টা বোট আমরা একত্রিত হয়েছি। আর এখানেই আমাদের জাতীয় পতাকা উত্তোলন হবে এই কিছুক্ষণের মধ্যেই। আপনারা দেখতে থাকুন সেই অসাধারণ দৃশ্য। ভারত মাতা কি হচ্ছে, তো ভারত মাতা কি জয় হিন্দ। শিগগিরি শিগগিরি বৃষ্টি আসছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ওইটা তো ফ্ল্যাশ মেরে ভুল করেছে, ভুল। সবাই শুনলে লোকনাথ ট্রাভেলস হিপিপুরে সবাই বলবে ঠিক আছে। বলো লোকনাথ ট্রাভেলস হিপিপুরে, হিপিপুরে। চলো মিষ্টি বেরোচ্ছে। विनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा, विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा, तव शुभ नामे जागे, तव शुभ आशीष मांगे, गाहे तव जय गाथा। নমস্কার সবাইকে। এই প্রথমবার গোমতী নদীর উপরে এইভাবে একটা বিশেষভাবে স্বাধীনতা দিবস উদযাপন করছি, খুব ভালো লাগছে। এবং তার সাথে ওয়েদারও খুব ভালো, খাওয়া দাওয়া একসাথে। আমরা প্রায় 3 দিন ধরে সুন্দরবনে রয়েছি লোকনাথ ট্রাভেলার। আর দাদা দারুণভাবে ক্যাপচার করছে। আপনারা নেক্সট ভিডিওতে দাদার চ্যানেলে সব আপডেট পেয়ে যাবেন। আমি উৎসব দাস, দমদমে থাকি, পেশায় অ্যাডভোকেট। তো আপনারাও আসুন, দাদার চ্যানেলে বাকি আপডেট পেয়ে যাবেন। থ্যাংক ইউ। আর এই অপূর্ব মুহূর্তের সাক্ষী থেকে আমরা এগিয়ে চললাম আমাদের সামনের স্পট বনবিবি মন্দিরে। বনবিবি শাহজঙ্গলি, ওনার ভাই বোন
ওনারা হচ্ছে মুসলিম, ওনার বাবার নাম ছিল ইব্রাহিম। আর বাঘ যে আছে উনি দক্ষিণ রায় হিন্দু, উনি হিন্দু আর মুসলিম। গাজী বাবা আছে হিন্দু মুসলিম উভয় এই পুজোটা করে জঙ্গল প্রবেশ করে, যারা বিপদ থেকে যারা মুক্তি পায় তাদের জন্য এই পুজোটা। এখানে লোকাল যারা জঙ্গলে টঙ্গলে যায় তারা এখানে পুজো দিয়ে যায়, তাই তো? এখানে অনেকে পুজো দিতে আসে, অনেকে জঙ্গলে মন্দির আছে সেখানেও তারা তাদের স্মরণ করে। এখানে আশেপাশে লোকালয় কত দূরে আছে? এই মিনিট 5 থেকে শুরু। অনেক লোকালয়, অনেক কতজন বসবাস করে? তাই একটা অঞ্চলের মধ্যে ধরো 50,000, 1 লাখ, 1 লক্ষ মানুষ এরকম আছে। এত লোক আছে। আপনার নামটা বলুন। আমার নাম শতদল ঘোষাল, আমি এখানকার পূজারী। এখানে বছরে 4টে পুজো হয়। আচ্ছা। তোমার শিবরাত্রির দিন শিব পুজো হয়, বনবিবি পুজো হয়, রামনবমীতে পূজা হয়, আর তোমার বিশ্বকর্মা পূজা। আচ্ছা, বিশ্বকর্মা পূজা। হ্যাঁ হ্যাঁ। দেখুন আমরা এখন বনদেবীর মন্দিরে এসেছি। এখানে ঠাকুর মশাই আছেন, আমাকে একটি লোক দিয়ে দিয়েছেন। এই যে বনদেবী ঠাকুর এখানে রয়েছেন, আর একটি শিবলিঙ্গ এবং অন্যান্য দেবদেবীর পট রয়েছে এখানে। আর এই দেখুন এই সেই সজনেখালি, ওটাকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য লোকনাথ বাবার মন্দিরের দিকে। আর এই হলো বিজয়নগর, এখানে নেমে কিছুটা হেঁটে আমাদের লোকনাথ বাবার মন্দিরে যেতে হবে। আর এই হলো লোকনাথ বাবার মন্দির, চারিদিকে সুন্দর প্রাকৃতিক পরিবেশ, গ্রাম্য পরিবেশ, আর তার মধ্যে এই ছোট্ট কুটির, এটি মন্দির, লোকনাথ বাবা অবস্থান করেন। এখানে একটি ছোট্ট গেস্ট হাউস রয়েছে, আপনারা চাইলে এখানে থাকতে পারেন, ফোন নাম্বার দেওয়া রয়েছে। আর বাবার মন্দির দর্শন করে আমরা আবার লঞ্চে ফিরে এসেছি। আর ইতিমধ্যে আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। আজকের এদের শেষ লাঞ্চ আমরা এখানে নদীর ওপরে করব। আজকে স্পেশাল একটা জিনিস রয়েছে, দেখতেই পাচ্ছেন, এটা বিরিয়ানি, ইলিশ বিরিয়ানি, তার সাথে রয়েছে চিকেনের ঝোল। লাঞ্চ এইমাত্র শেষ হলো, আমাদের সঙ্গে এনারা ছিলেন প্রায় 3 দিন ধরে। দাদা আপনি একটু বলুন নিজের নামটা। আমার নাম হচ্ছে প্রতীক কয়াল, এসছি ডায়মন্ড হারবার থেকে। ভালো লাগছে এখানে? একদম দারুণ। আজকে আপনি কি খেলেন বলুন? আজকে খেয়েছি বিরিয়ানি, চিকেন কষা, আর ইলিশ বিরিয়ানি ছিল তার সাথে, আর তার সাথে চিকেন কষা। ভালো লেগেছে তো? হ্যাঁ দারুণ লেগেছে। ম্যাডাম আপনি বলুন একটু। খুব ভালো লেগেছে, এই 3 দিন এখানে একসাথে সবাই মিলে থাকলাম, আর ভালো খাওয়া দাওয়া। আজকের বিরিয়ানি ছিল স্পেশাল, ইলিশ বিরিয়ানি, ইলিশ উৎসবে। ভালো লেগেছে তো? খুব ভালো লেগেছে। ম্যাডাম আমরাও এসছেন ওখান থেকে, স্যার আপনি একটু কিছু বলুন। খুবই ভালো লাগছে, ঠিক আছে। আর সবার প্রথমেই আমার চ্যানেলের আমার নাম দেবদাস নস্কর। আমাদের যে 6 জন স্টাফ ছিল, রাধুনির নাম জয়ন্ত নস্কর, এনার নাম হচ্ছে সুশান্ত মণ্ডল, আর আমার সাথে যে ক্যাটারিং ছেলেটা ছিল ওর নাম হচ্ছে চন্দন মণ্ডল। নমস্কার, আমি উৎসব দাস। প্রায় 3 দিন ধরে আমাদের সুন্দরবন ট্যুর চললো লোকনাথ ট্রাভেলার্সের সাথে। আজকে সকাল থেকেই বেশ একটা বৃষ্টির ওয়েদার ছিল, খুব ভালো এনভায়রনমেন্ট, খুব অ্যাস্থেটিক সিন। আপনারা আসলেও দেখতে পাবেন এখানে। দাদা মনীষদা তার ভিডিওতে সব কিছু দিয়েছে। এবং এইমাত্র আমরা ইলিশ বিরিয়ানি সহযোগে আমাদের মধ্যাহ্নভোজন শেষ করলাম। মোটামুটি আজকে এইবারের মতো আমাদের ট্রিপ শেষ। আবার ইচ্ছা আছে শীতকালে আসতে, আরও নতুন নতুন কিছু বন্য জীবজন্তুর সাথে এরকম নদীর ওপরে এই ওয়েদারের সাথে ভালো ভালো খাবার দাবার উপভোগ করতে। কোথা থেকে আসছো তুমি? আমি আসছি দমদম। আপনারা প্রত্যেকে আসুন অবশ্যই। লোকনাথ ট্রাভেলার্স এখানে দারুণ ব্যবস্থা করেছে, এখানে খাবার দাবার নিয়ে তো কোনো কথাই হবে না। এখানে যারা ম্যানেজমেন্টের ছিল তারাও অসাধারণ। আর সাথে মনীষদার চ্যানেলটাকে অবশ্যই ফলো করুন, আরও এইরকম সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এরকম অ্যাস্থেটিক সেন্স দেখার জন্য, উপভোগ করার জন্য। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, কেমন লাগলো সবাই? ভালো? ভালো লাগছে 3 দিন? আজকে আমাদের ট্রিপ শেষ, আমরা ফিরে যাচ্ছি, তাই জন্য সবার একটু মনটা খারাপ, কিন্তু অসাধারণ কিছু সুখস্মৃতি আর কিছু অপূর্ব অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে আমরা এই 3 দিন সুন্দরবনে কাটালাম। আর সেটাই আমাদের পাওনা।
আর এখন দুপুর 2টো, আমরা সোনাখালি পৌঁছে গেছি। এখান থেকে ক্যানিং পর্যন্ত আমাদের অটোতে করে পৌঁছে দেওয়া হবে, আমাদের প্যাকেজের মধ্যেই সেটা আছে। এই 3 দিনের বর্ষাকালের ইলিশ উৎসবে আমরা সুন্দরবনে যা যা করলাম সবই আপনাদের কাছে প্রায় তুলে ধরেছি। এখন বিদায় নেবার পালা। বিদায় সুন্দরবন, ভালো থেকো সুন্দরবন। আপনারাও সবাই ভালো থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন আর কমেন্ট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। Thank you.